হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা এখন আলোচনা করব আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের দ্বিতীয় যে টপিকস সেটি হলো ফ্যারাডের ল অফ ইলেকট্রোলাইসিস, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র। কিন্তু ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্রে যাওয়ার আগে আমাদের যে বেসিকটা শেখার দরকার সেটি হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ। সাধারণত তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে? যে কোষে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। তাহলে যে কোষে বিদ্যুৎ শক্তি কোথায় ডাইভার্ট হয়? রাসায়নিক শক্তিতে। বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাকে সাধারণত তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। এই তড়িৎ বিশ্লেষ্য কোষের বৈশিষ্ট্য হলো এখানে অবশ্যই একটা ব্যাটারি থাকবে বা একটা কোনো সেল থাকবে। এই যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত থাকবে দুইটা, এবং এই ব্যাটারি থেকে বিদ্যুৎ গিয়ে এই কোষের ভেতরে রাসায়নিক পরিবর্তন ঘটানো হবে বা রাসায়নিক বিশ্লেষণ ঘটবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যদি তড়িৎ বিশ্লেষণ কোষ বলে তাহলে বুঝতে হবে নিশ্চিতভাবে এখানে তড়িৎ বিশ্লেষিত হবে। কিভাবে হবে? অবশ্যই ব্যাটারি থাকবে আর ব্যাটারি থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ফলে এই বিক্রিয়াটা ঘটবে। যদি ব্যাটারি থেকে বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয় তাহলে বিক্রিয়াটা সম্ভব নয়। তাহলে আমাদের অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য কোষে ব্যাটারি থাকবে এবং এখানে একটা কি আছে বা একটা চাবি আছে। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এখানে দেখা যাচ্ছে একটা লোহার দণ্ডযুক্ত, ঋণাত্মক প্রান্তের সাথে একটা লোহার দণ্ডযুক্ত। এই যে একটি পাত্রের ভেতরে দুটি লোহার দণ্ড অর্ধেক ডুবানো অবস্থায় আছে বা প্রায় সম্পূর্ণ ডুবানো অবস্থায় আছে, এদেরকে বলা হয় ইলেকট্রোড। ইলেকট্রোড বা তড়িৎদ্বার। ইলেকট্রোড বা তড়িৎদ্বার। এবং এটি যে তরলে ডুবানো থাকে, এই যে জিঙ্ক সালফেট দ্রবণ, জিঙ্ক সালফেট সলিউশনের ভেতরে ডুবানো এই তরল দ্রবণকে বলা হয় ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এটা হলো ইলেকট্রোড এবং এর ভিতরে যে সলিউশন আছে এই সলিউশনকে বলা হয় ইলেকট্রোলাইট। এখন আসা যাক এই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত সেটি হলো আমাদের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। ক্যাথোড। এবং ধনাত্মক তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড। তাহলে এখন থেকে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড এবং ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারকে বলবো অ্যানোড। এখন আসা যাক এর ভেতরে যে সলিউশনটা ছিল সেটি হলো জিঙ্ক সালফেট সলিউশন। এই জিঙ্ক সালফেট সলিউশনে যখন জিঙ্ক সালফেট সলিউশন হিসেবে থাকে তখন জিঙ্ক সালফেট সলিউশনটি নিজে নিজে বিশ্লেষিত হয়ে জিঙ্ক 2+ আয়ন এবং সালফেট 2- আয়ন হিসেবে দ্রবণে বিদ্যমান থাকে। দেখা যাচ্ছে এখানে জিঙ্ক 2+ আয়ন ধনাত্মক চার্জযুক্ত, তাই এটি হলো ক্যাটায়ন। এটি হলো ক্যাটায়ন এবং সালফেট 2- আয়ন ঋণাত্মক চার্জযুক্ত আয়ন, এটিকে বলা হয় অ্যানায়ন। এখন এই জিঙ্ক 2+ আয়ন ক্যাটায়ন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে এবং দেখা যাচ্ছে এই যে দুটি তড়িৎদ্বার, এই ক্যাথোড কিন্তু ঋণাত্মক চার্জের আধার, প্রচুর ঋণাত্মক চার্জ এখানে আছে, আর অ্যানোড হলো ধনাত্মক চার্জের আধার, প্রচুর ধনাত্মক চার্জ এখানে আছে। এখন জিঙ্ক 2+ আয়ন ক্যাটায়ন, সে কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে কাকে? সালফেট অ্যানায়নকে। এখন সে ইলেকট্রন হারিয়ে সেই ইলেকট্রন নেয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াবে। কোথায় গেলে ইলেকট্রন পাবে? দেখো তো বন্ধুরা, এই এখানে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন আর এখানে ধনাত্মক চার্জযুক্ত আয়ন। এখন জিঙ্ক 2+ হলো ধনাত্মক চার্জযুক্ত আয়ন, এ কার কাছে যাবে? নিশ্চিত সে ঋণাত্মক চার্জযুক্ত ক্যাথোডের কাছে যাবে।
জিঙ্ক 2 প্লাস ক্যাথোডের কাছে যাবে এবং ক্যাথোডে গিয়ে বলবে ক্যাথোড আমাকে ইলেকট্রন দাও। ক্যাথোড বলছে আমি ইলেকট্রন দিতে পারি, আমার সাথে লেগে থাকতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে? ক্যাথোডে ঘটছে জিঙ্ক 2 প্লাস, সে ক্যাথোডের কাছে যাচ্ছে, সেখান থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হয়ে গেছে। তাহলে এটা একটা জলীয় অবস্থায় ছিল, তাই এটা একুয়াস। আর যেহেতু ধাতুতে পরিণত হয়েছে তাই এটাকে বলা হয় সলিড। যে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, জিঙ্ক দুইটি ইলেকট্রন গ্রহণ করছে। আমরা জানি যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় সেটিকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে ঘটছে বিজারণ, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা লিখতে পারি ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। এখানে জিঙ্ক 2 প্লাস যে অ্যানায়ন ছিল সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, কার কাছ থেকে? ক্যাথোডের কাছ থেকে, এবং জিঙ্ক ধাতুতে পরিণত হয়ে গেছে। তাহলে এখানে ক্যাথোডে ঘটছে বিজারণ বিক্রিয়া, যেহেতু ইলেকট্রন গৃহীত হয়েছে। আর এই বিজারণ বিক্রিয়ায় কি হয়? এটা একটা বিজারণ বিক্রিয়া। এখানে জারক, জিঙ্ক 2 প্লাস হলো জারক, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। জিঙ্ক 2 প্লাস জারক, সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। তাহলে ক্যাথোডে ঘটছে বিজারণ বিক্রিয়া। এখন এই বিজারণ বিক্রিয়া ঘটে আস্তে 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 এখানে জমা হচ্ছে, এখানে জমা হচ্ছে এর গায়ে। এই জিঙ্ক 2 প্লাস আস্তে আস্তে গিয়ে এর গায়ে জমা হচ্ছে। এখন পাত্রে আস্তে আস্তে জিঙ্কের ঘাটতি ঘটছে। যেহেতু জিঙ্কের ঘাটতি ঘটছে, শুধু সালফেট মূলক বা অ্যানায়ন এই পাত্রে বিদ্যমান। তাহলে এখন কি হবে? আমাদের যে আরেক জিঙ্ক ধাতুর যে অ্যানোড বা ইলেকট্রোড আছে, জিঙ্ক ধাতুর যে অ্যানোড বা ইলেকট্রোড আছে, সেই জিঙ্ক ধাতু থেকে জিঙ্ক এ বিভাজিত হয়ে যাবে। বিভাজিত হয়ে তাহলে অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটবে আমরা একটু লিখি। অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে কি ঘটবে? জিঙ্ক, এই যে জিঙ্ক আমার যে সলিড ছিল, ধাতু ছিল, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেবে। দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এই দণ্ডের মাধ্যমে সে ইলেকট্রনটা ব্যাটারির কাছে পৌঁছে দেবে, এইভাবে ইলেকট্রন যাবে। তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিল, ত্যাগ করে দিয়ে জিঙ্ক 2 প্লাস আয়নে অর্থাৎ পরিণত হলো। জিঙ্ক 2 প্লাস আয়ন আবার এই দ্রবণে মিশে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই পাত্রে যখন জিঙ্কের ঘাটতি ঘটছে, জিঙ্ক 2 প্লাসের ঘাটতি ঘটছে, তখন এই অ্যানোড থেকে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হয়েছে। যখন জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হলো, তখন আস্তে আস্তে আমার পাত্রের ঘাটতিটা পূরণ হলো। এবং দেখো এই যে অ্যানোডটা ধীরে 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 এভাবে ক্ষয় হতে থাকলো, ক্ষয় হতে 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 এখান থেকে জিঙ্ক 2 প্লাস আয়নটা দ্রবণে আসে আর ইলেকট্রনটা চলে যায়। আবার আরেকটা জিঙ্ক পরমাণু এখানে আসে, আয়নটা চলে যায়। জিঙ্ক পরমাণু আরেকটা, আস্তে আস্তে এই অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ক্যাথোড আস্তে 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 সময়ের মানে পরিক্রমায় ক্যাথোড বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে আমাদের টোটাল বিক্রিয়াটা কি হয়? অ্যানোড আর ক্যাথোডে বিক্রিয়াটা কি হয়? সর্বমোট বিক্রিয়া, আমরা এই বিক্রিয়াটা লিখি অ্যানোড প্লাস ক্যাথোডে বিক্রিয়া বা সামগ্রিক বিক্রিয়া। এটা কিন্তু অ্যানোডে তাহলে কি বিক্রিয়া হচ্ছে? যেহেতু ইলেকট্রন ত্যাগ হচ্ছে, তাহলে অ্যানোডে বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়া। জারণে এখানে বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। তাহলে অ্যানোডে ও ক্যাথোডে বিক্রিয়া, অ্যানোড ও ক্যাথোডে বিক্রিয়া। আমাদের অ্যানোডে বিক্রিয়া জিঙ্ক সলিড, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস অর্থাৎ একুয়াস দ্রবণে পরিণত হলো। এরপরে আমার তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অ্যানোডে যে দুইটা ইলেকট্রন ত্যাগ হচ্ছে, ক্যাথোডে কিন্তু সেই দুইটা ইলেকট্রন গ্রহণ হচ্ছে। ফলে আমাদের ইলেকট্রনের কোনো সমস্যা হচ্ছে না এবং আমাদের যে জিঙ্ক ধাতু, জিঙ্ক 2 প্লাস আয়ন ক্যাথোডে চলে যাচ্ছে, গিয়ে আস্তে আস্তে ক্যাথোডে বৃদ্ধি করছে এবং সেই পরিমাণ অ্যানোড কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অর্থাৎ আমাদের জমাকৃত পদার্থের পরিমাণ এবং ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিমাণ অবশ্যই সমান হবে। তাহলে আমরা এখন দেখি ফ্যারাডের প্রথম সূত্র কি।
ফ্যারাডের প্রথম সূত্রটা হলো তড়িৎ বিশ্লেষণের ফলে কোনো তড়িৎদ্বারের সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ। যে পরিমাণ রাসায়নিক ঘটছে অর্থাৎ যে পরিমাণ জমা হচ্ছে, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর কি পরিমাণ সঞ্চিত হলো এবং কি পরিমাণ ক্ষয়প্রাপ্ত হলো তার ভর তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি এখান থেকে বিদ্যুৎ প্রবাহ 1 ঘন্টা রাখো তাহলে যে পরিমাণ পদার্থ জমা হবে, যদি বিদ্যুৎ প্রবাহ 2 ঘন্টা রাখো আমার জমাকৃত, তুমি যদি এই ব্যাটারির সংযোগ নাই দাও তাহলে কি এখানে জমা হবে কোনো পদার্থ? নিশ্চয়ই না, কোনো পদার্থ জমাও হবে না, আমার অ্যানোড কোনো ক্ষয়প্রাপ্ত হবে না। তাহলে বলছে যে তুমি যত বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ করবা তোমার সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণও তত বেশি হবে। তাহলে বলছে প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক। এখন আমার সঞ্চিত পদার্থ বা দ্রবীভূত পদার্থ যদি ডাব্লু হয় এবং প্রবাহিত তড়িৎ যদি আমার কিউ হয়, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র থেকে কি লিখতে পারে? তাহলে ফ্যারাডের প্রথম সূত্র থেকে লিখতে পারি ডাব্লু প্রপোর্শনাল টু কিউ। এখন আমরা এই ডাব্লু সমান সমান জেড কিউ, এখানে জেড একটা সমানুপাতিক ধ্রুবক যাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই তুল্যাঙ্কটা নিয়ে আমরা পরের টপিকসে আলোচনা করব। তুল্যাঙ্ক আবার আমরা জানি কিউ সমান সমান আইটি, তাহলে ডাব্লু সমান সমান জেড আই টি লিখতে পারি। এটি হলো আমার ফ্যারাডের প্রথম সূত্র, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক, অর্থাৎ যে পরিমাণ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে তা ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক।